এবছরে মাটির কাজ শুরুই হয়েছিল মূলত কালী প্রতিমা বানানো দিয়ে। কারণ দুর্গাপুজো হবার পর এতগুলো প্রতিমা একসঙ্গে বানানো বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যাবে, যে কারণে আগে থেকেই বানানো হচ্ছে। সারিবদ্ধভাবে একই মাপের ওই প্রায় 10টা কালী প্রতিমা তৈরি করা হয়েছিল। তার পাশাপাশি ছোট ছোট কিছু কাজ তো চলছিলই। তারপর হাতে খানিকটা সময় নিয়েই শুরু হয়ে গিয়েছিল দুর্গা প্রতিমার কাঠামো তৈরি ও প্লাইয়ের যে সমস্ত কাজ হবে সেইগুলো। সমস্ত কাজই কিন্তু আমাদের কারখানাতেই হয়েছিল। আপনারা হয়তো জেনে থাকবেন যে এই কারখানাটা কিন্তু একেবারেই নতুন, মানে এবছরই প্রথম শুরু করা হয়েছে। আগের বছরের যে 2টো বা 3টে কাজ ছিল সেগুলো কিন্তু মন্দিরে গিয়ে অথবা বাড়িতেই কিছুটা এগিয়ে নেওয়া হয়েছে, এরকম হয়েছিল। কিন্তু এবছর আমাদের কারখানাতেই একসঙ্গে অনেকগুলো কাজ হয়েছে। আর ফিনিশিংয়ের সময় হয়তো মন্দিরে গিয়ে খানিকটা কাজ করতে হয়েছে। তবে এতগুলো প্রতিমা একসঙ্গে যখন আমরা দেখছিলাম, মানে আমি বলতে আমার কাছে কুমোরটুলি বা এই কনসেপ্টটা একেবারেই নতুন। আমি কখনোই কুমোরটুলি দেখিনি, কেমন হয় সেখানকার পরিবেশ সে সম্পর্কেও ধারণা ছিল না। তো নিজেদের বাড়িতেই যখন এই সমস্ত হচ্ছিল, এটা সত্যিই ভীষণ ভালো লাগছিল, অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। আবার ভাদ্র মাসের দিকেই ছিল আমাদের বাড়ির পুজো। সেইখানেও কালী প্রতিমা থেকে শুরু করে মহালক্ষ্মী, মহাসরস্বতী, শিব ঠাকুর, মনসা ঠাকুর, এই ধরনের নানা ছোট বড় প্রতিমা তো ছিলই। আর এই সমস্ত কাজই হতো মূলত সকালবেলার দিকে বা রাতের বেলায়। কারণ দুপুরবেলা যেহেতু উনি ইউনিভার্সিটিতে থাকেন, ওই সময়টা কাজ একেবারেই বন্ধ থাকতো। যার ফলে রাতের দিকে অনেকটা সময় পর্যন্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হতো। তারপরে যখন পুজোর ছুটি শুরু হয়ে গিয়েছিল, সেই সময়টাতে বেশ সুবিধা হয়েছিল কাজগুলো করতে। তাছাড়াও আমাদের তো হেল্পিং হ্যান্ড ছিলই, বেশ কিছু শিল্পীও ছিল আর সঙ্গে, তারাও কাজ করছিল, যেই কারণে খুব একটা অসুবিধে হয়নি। আর আমার দায়িত্ব বলতে সবচেয়ে বড় দায়িত্বই ছিল সময় মতো খাবার, চা, জলখাবার এই সমস্ত জোগান দেওয়া। আর আমার হাজব্যান্ড বলেন আমি নাকি খুব অল্প সময়ের মধ্যেই খুব বড় ক্রিটিক হয়ে গেছি। মানে কোনটা ঠিক হচ্ছে বা কোনটা চোখে ভালো লাগছে না, তো দর্শকের চোখ থেকে দেখা একটা বড় ব্যাপার, তো সেই কাজগুলো আমিই করতাম। আর এই সব কিছুর বাইরেও মাটির কাজে ছোট ছোট সাহায্য করা, যেগুলো আমি পারি আর কি, সেইগুলোই করতাম। এই পুরো জায়গাটাই ধীরে ধীরে আমার কাছে এক টুকরো পৃথিবী হয়ে উঠছিল। পৃথিবী বলতে বলা যায় এক টুকরো স্বর্গই, যেখানে নানান ধরনের দেবদেবীরা নিজ নিজ অবস্থানে স্থান করছেন, আর আমি দেখতাম তাদের দু চোখ ভরে। তো মনে হয় প্রত্যেকটা ছোট্ট বাচ্চা মেয়েরই স্বপ্ন থাকে তার একটা নিজস্ব ডল হাউস থাকবে, অনেকগুলো টেডি থাকবে, আর নানান ধরনের সফট টয়েস থাকবে। আমারও ছোটোবেলায় সেই সমস্ত স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্যের বাইরে হওয়ায় মা কী করতেন, আমাদেরকে ছোট ছোট মাটির পুতুল গড়ে দিতেন। আমরা মাটির পুতুলগুলোকেই কাপড় দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতাম। সেই সময় থেকেই মাটির প্রতি একটা অমোঘ টান তৈরি হয়েছিল। কে জানতো ভগবান এভাবে আমাদেরকে মিলিয়ে দেবে, যার ফলে আমারও ছোট বড় কত মাটির পুতুল দেখার সৌভাগ্য হবে। কম বেশি প্রায় সব শিল্পীদেরই বলতে শোনা যায় মাটির কাজে নাকি তেমন লাভ নেই, মানে এটা খুব একটা লাভজনক ব্যবসা নয়। তরুণ প্রজন্ম কিন্তু এই শিল্প থেকে অনেকটাই দূরে চলে গিয়েছে। মানে ধরুন, যাদের বাবা ঠাকুরদারা এই ব্যবসা বা এই শিল্পের সঙ্গে যুক্ত, তাদের ছেলে বা নাতি নাতনিরা দেখা যায় এই শিল্প বিমুখ। সত্যি কথা বলতে গেলে এটি ভয়ঙ্কর কষ্টসাধ্য একটি কাজ, যা করতে গেলে প্রচণ্ড পরিশ্রম, প্রচণ্ড ধৈর্য এবং এক ধরনের অধ্যবসায়ই দরকার। আর এই সব কিছুর সংমিশ্রণেই একজন শিল্পীকে তার স্বীকৃতি এনে দেয়। তবে শুধু ভালো ভালো কথাই বলবো, খারাপ দিকগুলো একেবারেই এড়িয়ে যাব, এমনটা করলে বোধহয় ঠিক হবে না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি, শিল্পীরা এই সময়টাতে এমনভাবে কাজে মগ্ন থাকেন যে বাইরের জগৎ সম্পর্কে কিন্তু তাদের ধারণা বা তাদের যে দায়িত্বগুলো সেগুলো খাটো হয়ে আসে। যদিও এক্ষেত্রে ওনাকে দুদিকটা সমানভাবে ব্যালেন্স করতে হচ্ছিল, তাই পারিবারিক স্তরে বা সংসার জীবনে তিনি কিন্তু বেশ উদাসীন ছিলেন এই সময়টাতে। একজন শিল্পীর মানসিকতা শিল্পকর্মের প্রতিটি দিককেই প্রভাবিত করে, আর তা অনুপ্রেরণা থেকে শুরু করে একেবারে চূড়ান্ত বিকাশ পর্যন্ত। মানসিক স্বাস্থ্য কিন্তু এই ক্ষেত্রে ভীষণ জরুরি, কারণ এটি শিল্পের সৃষ্টিতে শক্তিশালী আবেগ যোগ করে, শিল্পকর্মকে আরও জীবন্ত, সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে সহায়ক হয়। আবার দুঃখ বা হতাশা একজন শিল্পীর সৃষ্টিশীলতায় বাধা সৃষ্টি করতে পারে।
তাই তিনি যাতে নিজস্ব অভিজ্ঞতা ও আত্ম অনুসন্ধানের মাধ্যমে সঠিকভাবে শিল্পকর্ম তৈরি করতে পারেন, সেই জন্য কিন্তু পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতি অনুকূল থাকা ভীষণ প্রয়োজন। যা প্রত্যেক শিল্পী ডিজার্ভ করে। ওনার পরিবার থেকে শুরু করে বন্ধুবান্ধব, সহকর্মীবৃন্দ সকলে মিলে এরকমই একটা পরিবেশ রচনার চেষ্টা করে গেছেন ওনার জন্য, আর তার ফলও হয়েছে ভীষণই সুমধুর। শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো ক্লিপস আমার ফোনেই রাখা আছে, কিন্তু স্টোরেজ তো সবসময় পারমিট করে না, যেই কারণে আমি খুব তাড়াহুড়োর মাধ্যমেই কিছু কথা শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবং এই ক্লিপসগুলোও জুড়ে দিলাম। সৃজনশীল এই সময়গুলোকে আমি কিছুতেই ভুলতে চাই না। জানেন তো, খানিকটা এই উদ্দেশ্যেই কিন্তু এই চ্যানেলটাকে ক্রিয়েট করা। আমার এই চ্যানেলটাতে যে ধরনের ভিডিওগুলো আসে তার কোনো একটি ভিডিও বা কিছু অংশও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি ইতিমধ্যে এই কাজটি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেল আইকনে ক্লিক করে অল অপশনটাকে অন করে দিলেই আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তবে আজ আসি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কারণ জীবনে সুস্থ থাকাটাই হলো প্রধানতম আশীর্বাদ। সেই আশীর্বাদ যেন আমি, আপনি আর সকলে প্রাপ্ত হই।